ইতিহাস, ঐতিহ্য আর প্রাচুর্যের লীলাভূমি ছিল এক সময়ের এই জমিদার বাড়িটি। কালের বিবর্তনে জমিদার বাড়ি প্রথা চলে গেলেও এখনো রয়ে গিয়েছে কালের সাক্ষী হয়ে মহেরা জমিদার বাড়ির রাজপ্রাসাদগুলি। ঢাকা থেকে একদিনে ঘুরে দেখার মতো পর্যটকদের শীর্ষে তালিকায় এই মহেরা জমিদার বাড়িটি। ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব মাত্র ৮০ কিলোমিটার। ঢাকার সায়দাবাদ বা মহাখালী থেকে যে কোনো বাসে আপনাকে প্রথমে আসতে হবে টাঙ্গাইল সদরে, এবং সদর থেকে মহেরা জমিদার বাড়ির দূরত্ব মাত্র ১৪ কিলোমিটার। সেক্ষেত্রে ঢাকা থেকে টাঙ্গাইল পর্যন্ত ভাড়া নিতে পারে জনপ্রতি ১০০ থেকে ১৫০ টাকার মধ্যে। প্রিয় দর্শক, আমরা অবশেষে এই মহেরা জমিদার বাড়িতে এসে পৌঁছেছি। আর এই মহেরা জমিদার বাড়িতে প্রবেশ মূল্য প্রতিজন মাত্র ১০০ টাকা। এখানে সকাল ৯টা ৩০ হইতে বিকাল ৩টা ৩০ পর্যন্ত পরিদর্শনের জন্য ভিতরে প্রবেশ করতে পারবেন। যেহেতু এখানে ৪টি লজ রয়েছে, অনেক বড় একটি জমিদার বাড়ি, সেজন্য আপনাদেরকে অবশ্যই সকাল সকাল আসতে হবে। যদি সকালে আসেন তাহলে পুরো এই এরিয়াটা আপনারা ভালোভাবে ঘুরে দেখতে পারবেন। তো চলুন, আমরা এখন টিকিট কাটছি প্রতিজন ১০০ টাকা করে। তো এখন আমরা ভিতরে প্রবেশ করব। ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি অন্বেষণে আজকে আমরা আছি মহেরা জমিদার বাড়িতে। এই মহেরা জমিদার বাড়ি ৮ একর বিস্তৃত জমির উপর ঠাঁই দাঁড়িয়ে রয়েছে প্রায় ২০০ বছরের বেশি সময় ধরে। যতদূর জানা যায়, কালীচরণ সাহা এবং আনন্দ সাহা নামে দুই ভাই ছিলেন, যারা কলকাতায় লবণের ব্যবসা করতেন, এবং তারা লবণের ব্যবসা করে প্রচুর অর্থ মুনাফা করেন, এবং সেই মুনাফা টাকা দিয়ে ইংরেজদের কাছ থেকে অনেকটা জায়গা তারা কিনে নেয়, এবং যখন জমিদার প্রথা চালু হয় তখন তারা এখানে জমিদারি চালু করেন। এই মহেরা জমিদার বাড়িতে ৪টি লজ রয়েছে। একটি হচ্ছে মহারাজ লজ, আনন্দ সাহা লজ, কালীচরণ লজ এবং চৌধুরী লজ। প্রিয় দর্শক, এই মহেরা জমিদার বাড়ির ৪টি লজের মধ্যে সর্ববৃহৎ লজ হচ্ছে এই মহারাজ লজ। আর এই মহারাজ লজ পাশ্চাত্য বার্জেস্টাইন আমলের শিল্পশৈলীতে কিন্তু তৈরি করা হয়েছিল। এই মহেরা জমিদার বাড়িটির মহারাজ লজে রয়েছে ৬টি কারুকাজ খচিত পিলার, যা সেই সময়ের বার্জেস্টাইন স্থাপত্যশৈলীর শ্রেষ্ঠত্ব বহন করে এখনো দাঁড়িয়ে রয়েছে। আমি যতই এই মহলের রূপ আর জৈলস দেখছি, ততই আমি মোহিত হচ্ছি। এত নিখুঁত শিল্পশৈলী আর এতগুলো বাড়ির মডেল একসাথে সাজানো, যা আমি আগে কোথাও দেখিনি। এছাড়াও রয়েছে প্রশস্ত বারান্দা, আর বারান্দার ভিতর দিয়ে আসে স্নিগ্ধ বাতাস। জমিদার বাড়িটির সামনে আর পিছনে কারুকাজ প্রায় সমান, শুধুমাত্র কারুকাজ খচিত পিলারগুলো ছাড়া। দ্বিতল বিশিষ্ট জমিদার বাড়িটির উপরতলা নিরাপত্তার রক্ষার্থে সর্বসাধারণের প্রবেশ নিষেধ করা হয়েছে। এই জমিদার বাড়ির ভবনগুলোর পিছনে রয়েছে বর্ষা পুকুর ও রানী পুকুর নামে ২টি পুকুর। এছাড়াও রানীদের থাকার জন্য রয়েছে রানী মহল। জমিদার তরফের সবচেয়ে পরিচিত ব্যক্তিত্ব ছিলেন মহারাজ ভবনের গিরীন্দ্র কুমার রায় চৌধুরী। তিনি ব্রিটিশ আমলে সম্মানিত বিচারক ছিলেন এবং একাধারে নীতিবান ও প্রজাবৎসল ছিলেন। তিনি পশুদের মধ্যে বাঘ, হরিণ, ঘোড়া এবং পাখিদের মধ্যে ময়ূর, টিয়া, ময়না সহ বিভিন্ন প্রজাতির পশু পাখি লালন পালন করতেন এই মহেরা জমিদার বাড়িতে। তার পালিত একটি বাঘও ছিল, এবং তিনি সেটাকে আদর করে ফুলেশ্বরী বলে ডাকতেন। একদিন হঠাৎ করে বাঘটি খাঁচা ছেড়ে বের হয়ে পার্শ্ববর্তী পাট খেতে গিয়ে লুকায়। তৎক্ষণাৎ তিনি তার ঘনিষ্ঠ বন্ধু মাখনলাল চক্রবর্তী ও দেহরক্ষী মদনলালকে সঙ্গে নিয়ে তিনি সেখানে যান এবং ফুলেশ্বরী বলে ডাকতে শুরু করলেন। তৎক্ষণাৎ বাঘটি তার কাছে এসে হাজির হয়। এখন আমি আছি আনন্দ লজে। জমিদার বাড়ির দ্বিতীয় তরফের সবচেয়ে আকর্ষণীয় ভবন হচ্ছে এই আনন্দ লজ। দ্বিতলা বিশিষ্ট এই আনন্দ লজে রয়েছে ৮টি কারুকাজ খচিত রঙিন পিলার, যা প্রাসাদটিকে আলাদাভাবে সাজিয়েছে। এছাড়াও প্রাসাদটিতে রয়েছে
12টি সুবিশাল কক্ষ। ভবনটির নিচতলায় বর্তমানে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা হয়, তাই এটির ভিতরে আপনি প্রবেশ করতে পারবেন না, এমনকি ভিতরে ছবিও তোলা নিষেধ। সেক্ষেত্রে বাহির থেকে আপনার ছবি অথবা ভিডিও ধারণ করতে হবে। এই আনন্দ লজের সবচেয়ে পরিচিত ব্যক্তি ছিলেন বকুল রায়চৌধুরী। তিনি ছিলেন একজন সংস্কৃতিমনা একজন মানুষ। তিনি যাত্রাপালা, গান বাজনা নিয়ে সবচেয়ে বেশি ব্যস্ত থাকতেন। এছাড়াও যতদূর জানা যায়, ভারতবর্ষের দ্বিতীয় সুদর্শন পুরুষ হিসাবে তৎকালীন ব্রিটিশদের কাছ থেকে সম্মাননা পান এই জমিদার বাড়ির রাধিকালাল রায়। এখন আমরা আছি চৌধুরী লজে। এই লজটি দেখতে অন্য লজগুলোর মতো হলেও এর রয়েছে আলাদা কিছু বৈশিষ্ট্য। যেমন লজটির সামনে রয়েছে বিশাল একটি বাগান, যেখানে ছোট বড় অনেক ফুল গাছ রয়েছে, যেখানে সারা বছরে কোনো না কোনো ফুল ফুটতেই থাকে। তাছাড়া এই লজটিতে প্রবেশের পূর্বে আপনার চোখে পড়বে বিশাল একটি গেটের উপর একটি সিংহের স্তম্ভ, যা আপনাকে সেই সময়ের শ্রেষ্ঠত্বের কথাই স্মরণ করিয়ে দিবে। আমরা এখন যাচ্ছি জমিদার বাড়ির সেই মিউজিয়ামে, যেখানে সেই সময়কার জমিদারদের ব্যবহৃত কিছু জিনিসপত্র সংরক্ষিত রয়েছে। প্রিয় দর্শক, এখানে একটি মিউজিয়ামে রয়েছে, যে মিউজিয়ামের ভিতরে তখনকার জমিদাররা যে আসবাবপত্র ব্যবহার করত তার কিছু কিছু নিদর্শন এখানে রয়েছে। একটি দুঃখের বিষয় হচ্ছে যে আজকে এই মিউজিয়ামটি বন্ধ, সে কারণে আমরা এটির ভিতরে আসলে প্রবেশ করতে পারছি না। তো ইনশাল্লাহ যদি সময় সুযোগ হয় তাহলে আরও একবার এসে এই মিউজিয়ামের ভিতরে অংশগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তবে বাহিরের দিক থেকেও কিছু কিছু দেখা যায়। তার মধ্যে দেখতে পাচ্ছি যে সোলজার্স রয়েছে, সেই সময়কার সোলজার্স। তারপরে এখানে একটি দুলনা রয়েছে, হয়তোবা এই দুলনাটি কোনো না কোনো জমিদার অথবা তার পরিবারের কোনো সদস্য ব্যবহার করছিল, তো সেটি এখানে রয়েছে। এছাড়া আমি ভিতরে দেখতে পাচ্ছি যে কয়েকটা সেই সময়কার মাটির হাঁড়ি, যেগুলোতে তারা পানি অথবা বিভিন্ন খাবার সংরক্ষণ করত। তো আমাদের 4টি লজ দেখা শেষ হয়েছে। তো এখন আমরা পাশাপাশি কিছু তাদের সেই সময়কার যে প্রশাসনিক ভবনগুলো ছিল সেগুলো দেখানোর চেষ্টা করছি। এখানে কিছু প্রশাসনিক ভবন ছিল সেই সময়কার জমিদারি যারা করতেন তাদের যে নায়েবরা ছিল এবং কাছারি ঘর ছিল, সেগুলো কিন্তু এরকম ছোট ছোট গড় আকারে কিন্তু এখানে স্থাপন করা হয়েছিল। 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময়ও এই মহারাজ জমিদার বাড়িতেও পাক হানাদার বাহিনী আক্রমণ চালায়। এতে এই জমিদার বাড়ি পুনঃবধূ সহ এই গ্রামের 5 জন নিরীহ মানুষকে তারা গুলি করে হত্যা করে, এবং সেই রাতেই এখানকার যে বংশধররা ছিল তারা একটা পরে এই বাড়ি ছাড়তে বাধ্য হয়। তারা চলে যায় সেই ভারতে। আমাদের মুক্তিযুদ্ধের পর আমাদের দেশ স্বাধীন হয়েছে প্রায় 50 বছরের উপরেই, কিন্তু সেই বংশধর এখনো তারা আসে নাই, তাদের খুঁজও এখনো পাওয়া যায় নাই। যে তখনকার যারা বংশধর ছিল কিভাবে তারা জীবনযাপন করছে সেগুলো আমাদের বাঙালিরা আজও জানে না। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ফিরে আসবো নতুন কোনো তথ্যবহুল প্রাচীন নিদর্শন সম্বন্ধিত ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাই দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।